বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বাংলাদেশে বিএনপির নেতৃত্বে 18 দলীয় জোটের ডাকা ষষ্ঠ দফায় অনির্দিষ্টকালের অবরোধে হিংসা অব্যাহত। দেশের বিভিন্ন জেলায় চলছে ককটেল বিস্ফোরণ সহ রাস্তা অবরোধ, গাড়ি ভাঙচুর। বাংলাদেশে বিএনপির নেতৃত্বে 18 দলীয় জোটের ডাকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ অব্যাহত। আজ টানা অবরোধের দ্বিতীয় দিন। এর সমর্থনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত শিবির ও বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠন। এ সময় তারা আতঙ্ক সৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। আগামী 5 জানুয়ারি নির্বাচন বাতিল ও নির্দলীয় সরকার ব্যবস্থার তত্ত্বাবধানে নির্বাচনের দাবিতে 18 দল ষষ্ঠ দফার অনির্দিষ্টকালের এ অবরোধ কর্মসূচির ডাক দেয়। অবরোধকে ঘিরে রাজধানী ঢাকা জুড়ে মোতায়েন রয়েছে বিশাল আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, বিজেপি ও পুলিশের বিশেষ টহল চলছে রাজধানীর প্রতিটি অলিগলির মোড়ে। এছাড়া রয়েছে সাদা পোশাকের পুলিশ। তাছাড়া প্রতিবারের মতো আজও বিএনপির নয়াপল্টনের কার্যালয় অবরোধ করে রেখেছে পুলিশ। বন্ধ রয়েছে দেশের বেশিরভাগ যানবাহন চলাচল। এদিকে দেশের বিভিন্ন জেলায় অবরোধের সমর্থনে সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। চাঁদপুর, ফেনী, ময়মনসিংহ, রাজশাহী কমেছে। ন্যাশনাল ক্রাইম রিপোর্ট অনুযায়ী রাজ্যে 2012 সাল পর্যন্ত অপরাধের হার 10.5%, যা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম। রাজধানীর পুলিশের প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ দাবিগুলি করেন রাজ্য পুলিশের মহানির্দেশক সি বালা সুব্রমণিয়াম। তিনি আরও জানান, রাজ্যে সন্ত্রাসবাদীদের কার্যকলাপ হ্রাস পেয়েছে, বৈরী সংগঠনগুলিও অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গেছে। তাছাড়া সাংবাদিকদের মহিলা সংক্রান্ত অপরাধের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজ্যে মহিলা সংক্রান্ত অপরাধ হচ্ছে, কিন্তু এক্ষেত্রে অভিযোগ পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। So, May 1st is tomorrow the police day, first time police parade. Honorable Chief Minister will take a salute. And today we will have a press conference. I welcome all of you. Again, convey my New Year greetings and Happy New Year and prosperous 2014. All of you are the traveling best. Okay, now we don't have also press copy seen it though. First note was given. Have you got the copy? Our district SPs, especially Kailash, Kamalpur, Huai, Sonamura, Melonia, Thana, Boke, so we are keeping sharp watch seriously. And further the MT of Mobile Task Force also elected. Sir, I have a request. At least you or senior officer, once in a 3 months, at least, if you kindly meet us, sir, it will be better for both media. No, we are always somebody welcome. After a long time, sir, you are meeting us. Okay, we do it. No problem. Okay, definitely will do it. স্যার, আমার একটা কোশ্চেন ছিল। গত 4 নভেম্বর স্যার বিকাল 5টার সময় আপনি ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যে অস্নাতক শিক্ষক পদে অফার ছাড়া নিয়ে এই প্রথম মুখ খুললেন যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী। আন্ডার গ্রাজুয়েট বেকারদের অফার ছাড়া নিয়ে সারা রাজ্যে বিক্ষোভের সৃষ্টি হয়েছে। বিদ্যালয় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর কথার খেলাপ করায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এতে দলীয় যুবকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তপন চক্রবর্তী বলেছিলেন 70 থেকে 30 অনুপাতে অফার ছাড়া হবে। এক্ষেত্রে 30% থাকবে গরিবদের জন্য এবং 70% থাকবে দলীয় কর্মীদের জন্য। কিন্তু দেখা গেছে বেশিরভাগ চাকুরি শাসকদের ঘরে গেছে। এতে দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সুশান্ত চৌধুরী এই বিক্ষোভকে ন্যায়সঙ্গত বলে মনে করেন। রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগগুলি করেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী। দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে থাকা বেকারদের জন্য কি উপহার নিয়ে এসেছে। গত 30 তারিখ যুব কংগ্রেসের যে কর্মসূচি ছিল, যাতে আমরা মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি শিক্ষা দপ্তরে বনমালী সিনহার কাছে ডেপুটেশন প্রদান করি এবং আমাদের জমায়েতের মাধ্যমে আমরা বারবার সেটা সন্দেহ প্রকাশ করেছিলাম যে 17 বছর ধরে ত্রিপুরা রাজ্যে যে প্রাথমিক স্তরে যে শিক্ষক নিয়োগ হয়নি এবং সেই দীর্ঘ 17 বছরের পর সারা রাজ্যে যে প্রায় 84,000-এর মধ্যে 4,606খানা অফার বিলির সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট সরকার, তাতে দুর্নীতি হবে সেটাই আমরা সন্দেহ প্রকাশ করেছিলাম। এবং ইতিমধ্যে সারা রাজ্য থেকে
যে খবর আমাদের কাছে এসছে এবং সংবাদপত্রের মাধ্যমে আপনারা সবাই ওয়াকিবহল এবং সারা রাজ্যবাসী ওয়াকিবহল হয়েছে সংবাদপত্রের মাধ্যমে, যে সাবরুম থেকে কাঞ্চনপুর পর্যন্ত প্রত্যেকটি বিধানসভায় প্রত্যেকটি মহকুমায় বেকারদের ক্ষোভ আসছে পড়েছে। এবং এই যে ক্ষোভ, সেই ক্ষোভ অত্যন্ত ন্যায়সঙ্গত। দীর্ঘ 17 বছর ধরে যে ক্ষোভ জমায়েত ছিল, পুঞ্জীভূত হয়েছিল, সেই ক্ষোভেরই আজকে বহিঃপ্রকাশ ঘটিয়েছে বেকাররা। আপনাদের লড়াই ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত। আগামী দিনে যুব কংগ্রেস আপনাদের পাশে থাকবে, বিগত দিনেও ছিল, আগামী দিনেও আমরা আপনাদের পাশে থাকব এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের দাবি দেওয়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া গ্রামের প্রতিবন্ধী যুবক নির্মল দেবনাথের অস্নাতক শিক্ষক পদে অফার আসায় খুশি তার পরিবার সহ এলাকাবাসী। তার বাবা পেশায় রিক্সা চালক, তার চাকুরিতে তার পরিবার সহ এলাকাবাসীরা অভিনন্দন জানান বামফ্রন্ট সরকারের সুষ্ঠু নিয়োগ নীতিকে। ছিল ইটভাটার শ্রমিক, অস্নাতক স্তরের অফার পেয়ে সে হতে চলছে শিক্ষক। সভাপতি দারুণ খুশি সে। বলছিলাম তেলিয়ামুড়া করিলং গ্রামের নির্মল দেবনাথের কথা। তার এই শুভ সংবাদে উচ্ছ্বসিত পরিবারের অন্যান্যদের সাথে এলাকার সব অংশের মানুষও। নির্মলের বর্তমান বয়স 36 বছর। তার বাবা পেশায় রিক্সা চালক। 6 জনের পরিবার। নির্মলের বয়স যখন 7 মাস ছিল তখন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাঁ পাটিতে প্রভাব পড়ে আস্তে আস্তে হয়ে যায় প্রতিবন্ধী হলেও সে চলাফেরার সামর্থ্য রাখে। বাবা রিক্সা চালক হওয়ার 4 জন লোকের সংসার চালাতে পারছিল না। দারিদ্রতা ও প্রতিবন্ধকতার সহিত মোকাবিলা করে 2006 সালে নির্মল মাধ্যমিক পাশ করে। এরপর অনেক আশা নিয়ে ভর্তি হয় একাদশ শ্রেণীতে কলা বিভাগ নিয়ে, কিন্তু অর্থনৈতিক অসঙ্গতির কারণে মাঝপথে তাকে লেখাপড়া শেষ করতে হয়। এরপর বাবাকে সাহায্য করার জন্য সে শুরু করে ইট ভাঙা। এইভাবেই চলছিল পরিবারের ভরণ পোষণ। পরে নির্মল করে বিয়ে, হয় একটি সন্তান। বাপ ছেলের আয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিল ওরা। বাবারও বয়স হয়। সব মিলে দিন আনতে পান্তা ফুরোয় তাদের পরিবারের অবস্থা। ঠিক তখনই গতকাল খবর গেল নির্মলের অস্নাতক শিক্ষকের অফার এসেছে। ছুটে যায় সে, দেখে সত্যি খবর। এলাকার মানুষ জন ছুটে যায় তার বাড়ি, অভিনন্দন জানায় তাকে, সাথে ধন্যবাদ জানান বামফ্রন্ট সরকারকে। আমরাও ছুটে গেলাম নির্মলের বাড়ি তার প্রতিক্রিয়া জানতে। দেখা গেল বাঁশের বেড়ার একচালা ঘরে থাকে সে। মিনিট 5 আগে তার ভাঙা চিপস মেপে মজুরি নিয়ে এসেছে। এক প্রশ্নের উত্তরে নির্মল জানায়, আমি খুশি। এখন আর আমাকে ইট ভাঙতে হবে না, সংসারের খরচ চালাতে কষ্ট হবে না, ডাল ভাত খেয়ে যেতে পারবো স্বাচ্ছন্দ্যে। পাশাপাশি কৃতজ্ঞতা জানাই বামফ্রন্ট সরকারকে। নাম কি? নির্মল দেবনাথ। তুমি কি অস্নাতক স্তরে যে মানে শিক্ষক অফার ছাড়ছে পাইছো? কবে পাইছো অফার? আজকে। তোমার মানে বাড়ি যে পাড়াটা তার নাম কি? করিলং। তুমি কত পড়াশোনা করছো? মাধ্যমিক পাস। কোন সনে? 2006। আচ্ছা, এফএ 11-এ ভর্তি ছিল না? 11-এ ভর্তি হয়েছে। 6 মাস পরীক্ষার আগে পড়া ছাড়ছে। এর মধ্যে বাবা রিক্সা চালাইতো, বয়স হয়েছে, টাকা পয়সা পড়তে পারছে না, যার কারণে আর পড়া হয়েছে না। আচ্ছা, পড়া বন্ধ করে তারপর তুমি কি করছো? পড়া বন্ধ শেষে ইট ভাঙতাম। ইট ভাঙতা? হ্যাঁ। তোমরা কজনের সংসার? আমরা 6 জন। বিয়ে করছো? হ্যাঁ। সন্তান আছে নি? আছে, বাচ্চা আছে, মেয়ে। নির্মলের চাকরির অফার পাওয়াতে এলাকাবাসীর অভিমত জানতে গেলাম পাশের বিনা শর্মার বাড়িতে। তার অভিমত জানতে গিয়ে তিনি বলেন, এটা সবার কাছে আনন্দের খবর, কারণ নির্মল একজন প্রতিবন্ধী ছেলে, পেশায় সে রিক্সা চালক। তার বাবা পেশায় একজন রিক্সা চালক, এর মধ্যে আবার বয়স হয়েছে ওনার। এই চাকরিটা দারুণ হয়েছে। এটা বামফ্রন্ট সরকারের সুষ্ঠু নিয়োগ নীতির জ্বলন্ত উদাহরণ। অনেক কষ্ট করে তারা পড়াশোনা করাইছে, তার মানে জীবনটা এখন সাকসেস। তা বামফ্রন্ট সরকার মানে এটা খুবই ভালো মানে ইয়ে করছে, নিয়োগ নীতি যথেষ্ট সুন্দর করছে। এমন ফ্যামিলিতে দেওয়া মানে এটা বামফ্রন্ট সরকার খুব ভালো কাজ করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদ্যালয়গৃহে আগুন লেগে নথিপত্র পুড়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো কমলপুর মেচুরিয়া এসবি স্কুল। মেচুরিয়া এসবি স্কুলে আগুন লাগে স্কুলের বার্ষিক পরীক্ষার ফল ঘোষণার আগের দিন। আগুন লাগায় এলাকাবাসীর অনুমান এর পেছনে ছাত্রছাত্রীদের হাত রয়েছে। যদিও আগুনে 4টি রুমের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও বেঁচে যায় ফল প্রকাশের প্রয়োজনীয় নথিপত্র সহ প্রগ্রেস রিপোর্ট, যার ফলে সকালে স্কুলের মাঠে ফল প্রকাশ করে স্কুল কর্তৃপক্ষ ছুটি নিয়ে বাড়ি চলে যায়। আগুনে স্কুলের আসবাবপত্র সহ 4টি আলমারি পুড়ে যায়।
প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন দাস মোবাইলে জানান, স্কুলের আসবাবপত্র না আসলে স্কুলের রুম নতুন করে তৈরি না করা পর্যন্ত স্কুল চালানো সম্ভব হবে না। তিনি আরও জানান, স্কুলে আগুন লাগায় 4টি রুমের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যায় 4টি স্টিল আলমারির প্রয়োজনীয় কাগজপত্রও। প্রসঙ্গত, মেচুরিয়া স্কুলের দূরত্ব কমলপুর শহর থেকে 28 কিমি দক্ষিণ পূর্বে লংতরাইয়ের পাদদেশে। স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 122 জন। শিক্ষকরা বর্তমানে ছুটিতে রয়েছে। আগুন লাগাইছে যে ছাত্ররা মানুষে বলছে, আমাদের মনে হয় সম্ভবত ছাত্ররাই লাগাইছে আগুন। আচ্ছা, কেনিকা আগুনটা লাগাইছে, লাভ কি? আগুনটা লাগাইছে যারা ফেল করবে, তারা যাদের পাস করায় দেয়, সেজন্য তারা আগুনটা তো সকাল 9টা পর্যন্ত আমরা খবর পাইছি আর কি বাড়ির থেকে। তোমরা বাড়িতে টুকি দিকে আছে, এখানে মানুষ খবর দিছে, আগুন নিবাইছে, মানে আমরা আইছি 10টার সময় আইছি আমরা, তো অনেক দূরা খবর পাইলেন নাই তা। এবার আমরা দৌড়ে খাই আই দিকে একটু আগুন অবস্থা। আগুন কি ক্ষতি হয়েছে? কি ক্ষতি হতে চেয়ার টেবিল খাতাপত্র কিছু গেছে আর কি। আচ্ছা, আপনার স্কুলে কি রেজাল্ট হয়েছে আজকে? আজকে রেজাল্ট হয়েছে। রেজাল্টের খাতা পড়ছে না? পুরা গেছে না, 19 পড়ে গেছে, শুধু রেজাল্টের খাতাটা পড়ছে না, ওইটা আছে আর কি। আচ্ছা, স্কুলে আজকে কটা পর্যন্ত আসলো টিচাররা? একটা পর্যন্তই রেজাল্ট দিয়ে তারা গেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া ব্লকের অধীন উত্তর পুলিনপুর এডিসি ভিলেজের পঞ্চায়েত অফিস বন্ধ থাকার ফলে জনমনে বিক্ষোভ দেখা দিয়েছে। এ নিয়ে সাংবাদিকদের ক্যামেরায় নানান চিত্র ধরা পড়ে। কোনো ধরনের বিজ্ঞপ্তি ছাড়াই তেলিয়ামুড়া ব্লকের অধীন উত্তর পুলিনপুর এডিসি ভিলেজের পঞ্চায়েত অফিস বন্ধ। ঘড়িতে তখন সকাল 11:10। আজ অফিস বন্ধের ছবি উঠে এলো তেলিয়ামুড়া প্রতিনিধির ক্যামেরায়। পঞ্চায়েত অফিসের দরজায় ঝুলছে তালা। স্থানীয় মানুষের সাথেও এই বিষয়ে জানতে চাইলে কেউ মুখ খুলতে নারাজ। যদিও অফিসের সামনে জনৈক ব্যবসায়ী জানায় অফিস কেন বন্ধ তা জানে না। কি অফিস এটা? এটা পঞ্চায়েত অফিস। কি পঞ্চায়েত? অফিসটা বেলা 11:15 বাজে, এখনো খুলে নাই। আমরা তো কিতা করতাম, আমি এখন বাইরে ঠিক আছি, একটা কাম বাজার কামে লিখে। এটা এই কাজটা কি সুন্দর দেখাইতেছে? তো কখন আইবো এরা জানেন? না না, তো গ্রামের মানুষ তো ঘুরা ঘুরা যাইতেছে। দরকার পড়লে তো পাই না দাবি তারারে, এমনই তো। এখন মানে আপনাদের কি দাবি? এই যে পঞ্চায়েতটা বন্ধ, দাবি তো আমি দাবি শুনে আর শুনছি না, আমি কেমনে কইতাম ওই দাবি। হ্যাঁ, পঞ্চায়েত অফিস এটা খুলে কখন? এই 10টার সময়। তো আজকে খুলছে না কেটে? আজকে এদিকে নিয়ে গেছে, কোন দিকে গেছে জানে না। পঞ্চায়েত কি রকম ভাবে প্রায় সময় বন্ধ থাকে? না, বন্ধ থাকে না তো। তো কয়দিন ধরে বন্ধ? আজকে মাত্র। এখন তো বাজে কটা? এখন কয়টা বাজে? 11:30। 11:30, কিন্তু এখনো খুলছে না। পঞ্চায়েতের দায়িত্বে একজন পঞ্চায়েত সচিব এবং একজন গ্রাম রোজগার সেবক কর্মরত থাকলেও কেন এইভাবে প্রকাশ্য দিবালোকে অফিস বন্ধ থাকে? গোটা বিষয়ে জানতে চাইলে বিডিও পরিতোষ বিশ্বাস নাকি অফিস বন্ধের বিষয় জানে না। তার বিষয়টি খতিয়ে দেখে কড়া পদক্ষেপ গ্রহণ করবে বলে সাংবাদিকদের আশ্বাস দেন। ওইটা আমার নলেজে আসেনি, তো আজকে সকালে বলেছে, আমি বলেছি এসডিএম স্যারের সঙ্গে কথা হয়েছে, পুলিশ যাবে, এটা খোলা হবে বলে দিয়েছে অলরেডি, হয়তো খুলেছে। এখন তো যেতে পারবো না, আমার মিটিং আছে। তো কি কারণে বন্ধ ছিল? ওইরকম তো ডিটেলস আমার কাছে কোনো ইনফরমেশন আসেনি। তো পঞ্চায়েতের দায়িত্বে কে আছে? পঞ্চায়েত সেক্রেটারি আছে, ডিআরএস আছে। একটা পঞ্চায়েত এভাবে দুপুর 12টা 12:30 পর্যন্ত বন্ধ, তো এই ব্যাপারে আপনারা কখন গিয়েছিলেন? 11:30। আমার কাছে ওইসব ইনফরমেশন আসেনি। যখন এসছে সঙ্গে সঙ্গে কথা বলেছি খোলার জন্য, এবং পুলিশের সাহায্য পুলিশ পাঠানো হয়েছে। না না, পুলিশের বিষয়টা কি ওইখানে? কি কারণটা কি মানে আপনার? যতটুকু জানলাম, একটু আগে আমার কাছে ইনফরমেশন আসলো যে বেকাররা নাকি খুবই পঞ্চায়েত অফিসে ঢুকতে দিচ্ছে না। এই খবরটা তো ফলস। যাক, আমি যাবো, আমি মিটিংটা সেরে যাবো ওখানে। তো এই যে আজকে পঞ্চায়েতের সেক্রেটারি জিআরএস তারা অফিসটা খুললো না, তো তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন? হ্যাঁ, সেটা তো নেওয়া হবেই অ্যাকশন। কেন খুললো না, আমার কাছে তো কোনো ইনফরমেশন নেই। হ্যাঁ, যেহেতু আমি পেয়েছি ইনফরমেশন, আমি যাবো, নিশ্চয়ই ব্যবস্থা নেব যদি ওদের গাফিলতি থাকে। আর যদি কেউ জোর করে বের করে দেয়, তাহলে আমাকে জানালে তো আমি পুলিশের সাহায্য নেবো না। আমি তো অফিস বন্ধ রাখতে পারবো না, কোনো অবস্থাতে মানবো না, সেটা আমি অ্যাকশন নেবই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের কড়ুয়ামুড়া গ্রামে এলাকাবাসীদের স্বনির্ভর দলের প্রশিক্ষণ কেন্দ্রটির জীর্ণ অবস্থা দ্রুত সংস্কারের দাবি করছে এলাকাবাসী। দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের কড়ুইমুড়া গ্রাম
এই গ্রামে তপশিলি জাতি সম্প্রদায়ের লোক বেশি বাস করেন। এই গ্রামের লোকের প্রধান জীবিকা বাঁশ বেতের জিনিস তৈরি করে সংসার চালানো। তাই বিশালগড় ব্লক থেকে 2005-06 অর্থ বছরে 2,01,700 টাকা খরচ করে স্বনির্ভর দলের সদস্যদের প্রশিক্ষণের জন্য একটি হলঘর তৈরি করা হয়েছিল। বর্তমানে এই ঘরটি গরু ছাগলের গোচারণ ভূমিতে রূপ নিয়েছে। ঘরটির দরজা জানালা সমাজদ্রোহীরা ভেঙে নিয়ে যায়। ঘরটির চারপাশ জঙ্গলে পরিণত হয়ে আছে। দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েত এই স্বনির্ভর দলের ঘরটির সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না। দীর্ঘ 7 বছর ধরে ঘরটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। পঞ্চায়েত জেনে শুনে না দেখার ভান ধরে আছে। সরকার বেকারদের স্বনির্ভর করে তোলার চেষ্টা করলেও মাঝপথে কিছু কিছু সরকারি আমলাদের দরুন বিমুখ হয়ে যাচ্ছে। এলাকাবাসীদের দাবি পুনরায় ঘরটি সংস্কার করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। কি করে এটা? এটা ওই সেলফ হেল্প গ্রুপের থেকে পরে দিছে আর কি, হ্যান্ডিক্রাফট কাজ করার লাগে, ট্রেনিং করার লাগে। আচ্ছা, এটা এই অবস্থা গেলে এতদিন দিনা এতদিন বদ্ধ হয়েছে। গ্রাম পঞ্চায়েত কোনো উদ্যোগ নেয় না। উদ্যোগ নিলে মানে কাজটা সবাই করতো। আমরা আশা করি যাতে দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে যাতে এটা কাজটা শুরু করে, মানুষ যাতে কাজটা করার লাগে একটা সুযোগ পায়। এখন এটা গরু টরু বানতে এটা ঠিক নেই, এটাও ঠিক না, মানে কেউ উদ্যোগ নেয় না। বা পঞ্চায়েত প্রধান আছে, মেম্বার আছে এলাকার, কেউ মানে খোঁজখবর হবে না। আপনার কি যাচ্ছে না মানে আমরা চাইতেছি যাতে এটা কাজ নতুন করে শুরু করে, কাজ আরম্ভ করে পঞ্চায়েতের উদ্যোগ নিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সর্বশিক্ষা অভিযানের অঙ্গ হিসেবে কাঠালিয়া ব্লক ভিত্তিক প্রবাহমান শিক্ষা কেন্দ্রের উদ্বোধন হয় বর্ণারায়ণ কমিউনিটি হলে। অনুষ্ঠিত হয় হল সভাও। সর্বশিক্ষা অভিযানের অঙ্গ হিসেবে কাঠালিয়া ব্লক ভিত্তিক প্রবাহমান শিক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধন হয় বর্ণারায়ণ কমিউনিটি হলে। এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত হয় একটি হল সভা। সভায় বিশেষ অতিথি ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের উপসচিব মুসলিম উদ্দিন আহমেদ। সবাই এগিয়ে আসেন ব্লক এলাকার ভিটি অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষা অনুরাগী মানুষ, জনপ্রতিনিধি সহ সমস্ত অংশের নারী পুরুষ। উল্লেখ্য, কাঠালিয়া ব্লক এলাকায় 72টি সেন্টার ও 77 জন ভিটি, মোট 1533 জন নবপড়ুয়াদের লিখতে পড়তে দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু হবে। এর মধ্যে 1311 জন মহিলা, 222 জন পুরুষ নবপড়ুয়া রয়েছে। দ্বিতীয় পর্যায়ে নবপড়ুয়াদের বৃত্তিমূলক শিক্ষাদান করা হবে। হল সভায় প্রধান বক্তা ছিলেন কাঠালিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান আব্দুল করিম। আমরা আমাদের রাজ্যটাকে সাক্ষর, সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি সাক্ষর অর্জন লাভ করা জেলা। তার যদি একটু অতীতের দিকে যদি আমরা যাই, আমরা তখন দেখি আমাদের যে ত্রিপুরা রাজ্য, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে, কারণ ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে যুক্ত হয়েছে কবে? 1949 সালে। তার আগে এই যে ত্রিপুরা রাজ্য, এই ত্রিপুরা রাজ্যটা একটা রাজন্য শাসন ছিল, রাজারা শাসন করত। 184 জন রাজা এই ত্রিপুরা রাজ্য শাসন করত। তখন এই যে ত্রিপুরা রাজ্য যারা আদিবাসী ছিল, বিশেষ করে মূলত মুসলিম এবং উপজাতি অংশের মানুষই এই রাজ্যের মধ্যে বসবাস করত। রাজ্য যারা রাজা ছিলেন, তারা এই রাজ্যের মধ্যে উপজাতি সম্প্রদায় হলে পর এছাড়া অন্যান্যদের মধ্যে আলোচনা করেন ব্লক ভিত্তিক সাক্ষরতা সমিতির সদস্য উদয়বাসী ত্রিপুরা, মাস্টার ট্রেনার টিপু সুলতান এবং স্বাগত ভাষণ রাখেন বিডিও জয়ন্ত ভট্টাচার্য। বর্ণারায়ণ থেকে নারায়ণ বদ্রের রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় মহকুমা কৃষি দপ্তরের উদ্যোগে উত্তর চরিলাম পঞ্চায়েতের অন্তর্গত ফকিরামুড়া গ্রামের 10 হেক্টর ধান জমিতে এসআরআই পদ্ধতিতে ধানের চারা রোপণ করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক কেশব দেববর্মা ও রবীন্দ্রনারায়ণ দেববর্মা প্রমুখ। বিশালগড় মহকুমা কৃষি দপ্তরের উদ্যোগে উত্তর চরিলাম পঞ্চায়েতের অন্তর্গত ফকিরামুড়া গ্রামের 10 হেক্টর ধান জমিতে এসআরআই পদ্ধতিতে বোরো ধানের চারা রোপণ করা হয়। এই উপলক্ষে উক্ত গ্রামের মসজিদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চায়েত প্রধান প্রদীপ দাস। প্রধান অতিথি ছিলেন রাজ্য কৃষি বিভাগের রিচার্জ জয়েন্ট ডিরেক্টর বাহারুল ইসলাম। তিনি বলেন, আমরা এই ফকিরামুড়া এলাকায় আপনার বিশালগড় কৃষি মহকুমা এবং চরিলাম ব্লকের আওতাধীন এই এলাকায় আমরা এসেছি। আমাদের দুটি উদ্দেশ্য মূলত। একটি হলো, দেখুন, আমরা রাজ্যে 2005-06 সাল থেকে ত্রিপদ্ধতিতে ধান চাষ শুরু করেছি। প্রথম দিকে আমাদের রাজ্যে 15-16 হাজার বা 20 হাজার হেক্টরে মাত্র ত্রিপদ্ধতিতে ধান চাষ হতো। তখন আমরা প্রতি কৃষকের জমিতে, প্রতি কানিতে আমরা 28 থেকে 32-33 মণ, মানে 28-এর নিচে কোনো ফলন পাইনি। 28
50 মনের নিচে। কিন্তু আজকের দিনে আমরা প্রায় 88,000 হেক্টরে আমরা ধান চাষ করি, কিন্তু শ্রীপতিতে ধানের ফলন আপনার ক্রমে প্রায় 23-24 মনে চলে এসেছে। এটা একটা চিন্তার কারণ এবং এর মূল উদ্দেশ্য জানা গেছে ফকিরামুড়ার ধান চাষিদের মধ্যে 24 জন কৃষক 10 হেক্টর জমিতে এসআরআই পদ্ধতিতে ধানের চারা রোপণ করেন এবং আরও জানা যায় প্রতি হেক্টর জমিতে ধান পাকা পর্যন্ত মোট 4,100 টাকা করে খরচ হবে এবং এর সবটাই বহন করবে কৃষি দপ্তর। তাছাড়া এদিনের এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 17 গোলাঘাটি বিধানসভার বিধায়ক কেশব দেববর্মা, 19 চরিলাম বিধানসভার বিধায়ক রমেন্দ্র নারায়ণ দেববর্মা ও সিপাহীজলা জেলা শাসক কেডি চৌধুরী সহ অন্যান্যরা। বিশালগড় থেকে শম্পা ভূমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। 6 দফা দাবির ভিত্তিতে গৌরনগর ব্লকের বিডিওর নিকট ডেপুটেশন দিল কৈলাসহর জেলা কংগ্রেস কমিটি। আজ দুপুরে কৈলাসহর জেলা কংগ্রেস কমিটি গৌরনগর ব্লকের বিডিওর নিকট 6 দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনে উপস্থিত ছিলেন কৈলাসহর জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, সুনীল দাস, নির্মল মালাকার সহ আরও অন্যান্য নেতৃত্বরা। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য, জেলা শাসক ও সমাহর্তার নির্দেশ মোতাবেক অবিলম্বে দুর্নীতিতে অভিযুক্ত পঞ্চায়েত সচিব মোহাম্মদ হুসেন উদ্দিনের বিরুদ্ধে কৈলাসহর থানাতে এফআইআর করতে হবে, দেওড়াছড়া এডিসি ভিলেজ সহ কৈলাসহর উত্তরাঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে ইত্যাদি। ডেপুটেশন শেষে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বদরুজ্জামান বলেন, ব্লকের বিডিও যদি 7 দিনের মধ্যে দাবিগুলি পূরণ না করেন তাহলে কংগ্রেস বৃহত্তর আন্দোলন করবে। এছাড়াও তিনি বলেন, আমরা আজকে কৈলাসহর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে 7 দফা দাবির ভিত্তিতে মাননীয় বিডিও মহোদয়ের কাছে একটা গণডেপুটেশন আমরা দিয়েছি। আমরা খুব অনুতাপের সঙ্গে লক্ষ্য করি যে এই এই বিডিও অফিসে এখন দলববাজির স্বজন পোষণের চরম সীমায় গিয়ে পড়ছে। ইন্দিরা আবাসন যোজনা নিয়ে দলববাজি, কনস্ট্রাকশন ওয়ার্ক নিয়ে দলববাজি, কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের উপরে হস্তক্ষেপ, কংগ্রেস দুর্নীতিবাজ 4 জন পঞ্চায়েত সেক্রেটারির বিরুদ্ধে এফআইআর করার জন্য বিডিওর নির্দেশ দিচ্ছে, যারা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে। তার মধ্যে 2 জন পঞ্চায়েত সেক্রেটারি এবং 1 জন জিআরএস উনার বিরুদ্ধে উনি এফআইআর লজ করছেন। আমরা আজকে উনারে 7 দিনের সময় দিয়ে একটা আলটিমেটাম দিছি। 7 দিনের বিরুদ্ধে যদি এইসব দুর্নীতিবাজ পঞ্চায়েত সেক্রেটারির বিরুদ্ধে একটা বিহিত ব্যবস্থা না করা হয়, তা আমরা বিডিও সহ এই বিডিও অফিস আমরা গণতান্ত্রিক উপায়ে ঘেরাও আন্দোলন সংগঠিত করি। ডেপুটেশন শেষে গৌরনগর ব্লকের বিডিও অবেদানন্দ বৈদ্য সংবাদ প্রতিনিধিদের বলেন, গৌরনগর ব্লক যে পঞ্চায়েত আছে এটা কোনো বিমাতৃসুলভ কাজটি করা হয়নি। কংগ্রেস মানে সিপিএম বা বামপন্থী যেসব পঞ্চায়েত আছে সমভাবেই সবকে কাজ দেওয়া হচ্ছে, সবকেই সমভাবে সাহায্য করা হচ্ছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। দেখুন, হুসেনের ব্যাপারটা আমরা অলরেডি রিকভারি চলছে লেস আউটপুটের ভিত্তিতে। এখন লেস আউটপুটের ভিত্তিতে যদি আমি এফআইআর করতে শুরু করি তাহলে তো টোটাল সিস্টেমই কলাপস হয়ে যাবে। তো এটা আমি দেখছি আমার হায়ার অথরিটিকে জানাবো।